আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ বলছি, স্বাধীন বাংলাদেশে পৌঁছেছি। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে খুব অল্প সময়ের অভ্যুত্থানটি হয়েছে আসলে জুলাই আগস্ট মাস তো খুব বেশি দিন আগের না আমাদের। এই একটু চোখ বন্ধ করলেই আমরা কিন্তু সেই দিনের স্মৃতিগুলো আমাদের সকলের কাছে আসে। কিন্তু ওই সময়ের যেই স্পিরিট, ওই সময়ের যেই মানুষের যেই আকাঙ্ক্ষা, মানুষের যেই উদ্যম, সেটা যেন অনেকেই এখন ধারণ করতে পারছে না। এবং প্রত্যেকটা অভ্যুত্থানের পরে আসলে এই ঘটনাটি ঘটে। অভ্যুত্থান আসলে যারা করে, অভ্যুত্থানে যারা রক্ত দেয়, সুফলটা তারা পায় না, ক্ষমতাটা তারা পায় না। আমাদের এই অভ্যুত্থানেও, বাংলাদেশেও এখন আসলে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে, যে অভ্যুত্থান যাদের কোনো ধরনের ভূমিকাই আসলে ছিল না, এই অভ্যুত্থানে আসলে যারা কোনোভাবেই রাস্তায় নামে না, যারা দ্বিধান্বিত ছিল, এখনই তারা বড় বড় কথা বলছে। এখনই তারাই এই অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুফল ভোগ করার চেষ্টা করছে। এখানে তো রাগঢাকের কিছু নেই। আমরা জানি অভ্যুত্থান কারা করেছিল, কারা অংশগ্রহণ করেছিল, কারা রক্ত দিয়েছিল। এই অভ্যুত্থানে ছাত্ররা প্রথমে নেমেছিল, সকল ধরনের ছাত্ররা, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট। কত পরিমাণ স্কুল কলেজের স্টুডেন্টরা শহীদ হয়েছে। তারপরে সাধারণ জনগণ নেমেছে, অভিভাবকরা নেমেছে। যখন তাদের সন্তানকে তারা আর বাসায় রাখতে পারে না, সেই সন্তান যাবেই আন্দোলনে, তখন অভিভাবকও তার সাথেই চলে গিয়েছে। এবং আরও বেশি নেমেছিল, রক্ত দিয়েছিল সমাজের, যাদেরকে আমরা বলি নিচের তলার মানুষ, বস্তির ছেলে মেয়েরা আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছিল। তো আমাদের সমাজে যেটাকে আমরা বলি যারা ক্ষমতার উঁচু তলায় থাকে, সেই মানুষগুলা কিন্তু আন্দোলনে আসলে দ্বিধান্বিত ছিল। কিন্তু এখন কিন্তু তারা এই আন্দোলনের সুফল সবচেয়ে বেশি নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে। এবং এই অভ্যুত্থানের সংজ্ঞাটাই আসলে, ইতিহাসটাই বদলে দেওয়ার চেষ্টা করছে। এখন বলা হয় অভ্যুত্থান আসলে কারা করছে, অভ্যুত্থান কিভাবে হয়েছে, নানা ধরনের কনস্পিরেসি, নানা ধরনের তর্ক বিতর্ক আসলে পুরাই দেশ এবং বিদেশেও কিন্তু হচ্ছে। অথচ যখন অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু আমাদের সামনে খুব স্পষ্ট ছিল কারাই আন্দোলন করতেছে, কিভাবে এই আন্দোলন হচ্ছে। তো আমাদের আমলাতন্ত্র, আমাদের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, আমাদের কর্পোরেশন, ব্যবসায়িক সমাজ, ইভেন আমি বলবো আমাদের রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু তারা সরাসরি আন্দোলনে আসেনি। আসলে একটা পর্যায় পর্যন্ত আন্দোলনে তো আসেনি। এবং আমাদের আমরা যেটাকে বলি ক্ষমতার ত্রিভুজ, যে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের মিলিটারি এবং আমাদের কর্পোরেশন অর্থাৎ ব্যবসায়ী সমাজ, এরাই মূলত বাংলাদেশের বা একটি দেশের ক্ষমতা গতিপথ নিয়ন্ত্রণ করে। এই অভ্যুত্থানে তো তারা কেউ রাজপথে নামে নাই। অনেকে হয়তো অনেকের জায়গা থেকে সহযোগিতা করেছে, কিন্তু এখন দেশটি কিন্তু এরাই নিয়ন্ত্রণ করছে, এরাই পরিচালনা করছে, এরাই পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেই কারণে অভ্যুত্থান হয়েছিল, যাদের কারণে অভ্যুত্থান হয়েছিল, তাদেরই সেই আকাঙ্ক্ষাটাকে কিন্তু ধারণ করা কিন্তু সকলের কর্তব্য। কারণ যদি আমরা সেই আকাঙ্ক্ষাকে আমরা যারা সরকার পরিচালনা করছি বা বিভিন্নভাবে ক্ষমতার ভাগিদার হচ্ছে, তারা যদি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে, এই অভ্যুত্থানকারী জনগণ কিন্তু আমাদের বিরুদ্ধেও দাঁড়াবে। এই কথাটি যাতে আমরা ভুলে না যাই। কারণ আজকে অনেক দুঃখের সাথে এই কথাগুলো বলছি, আমি নিজেও সরকারের অংশ, এবং আমি আমার ব্যর্থতার দায় নিয়ে বলছি। যদি আমাদের আমলাতন্ত্র, আমাদের তাবৎ রাষ্ট্রযন্ত্রের সবাই যদি অভ্যুত্থানকে এখন ধারণ করত, তাহলে একজন আহত এখন হাসপাতালে কাতরাতো না। 2টা মাস হয়ে গেছে, কিন্তু আমরা আসলে তাদের জন্য অনেক কিছু করতে পারি না। কিন্তু এর মধ্যে আমাদের আমলাতন্ত্রে কিন্তু অনেক পদোন্নতি হয়েছে না, আমাদের সবার সবকিছু হচ্ছে। কিন্তু যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা এখনো আত্মত্যাগ করেছিল, তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়ে আছে। কারণ আমরা দেখলাম যে অভ্যুত্থানের পর থেকে ক্ষমতার ভাগ বাটোয়ারা শুরু হলো, ইতিহাসের দখলদারিত্ব শুরু হলো। কে মাস্টার মাইন্ড, কে আন্দোলনে ছিল, কোন দলের কত শহীদ, কোন দল কিভাবে কন্ট্রিবিউশন করেছিল, এগুলো বলা শুরু করেছিল। অথচ যারা আন্দোলনে আমরা ছিলাম, যারা সাধারণ জনগণ ছিলাম, আমরা যারা নেতৃত্ব পর্যায়ে ছিলাম, আমরা এখন পর্যন্ত আমাদের গল্পগুলো কিন্তু বলতে পারিনি, এই বলার সময়টুকু আমরা পাইনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে
যে যারা অভ্যুত্থান করেছে, আন্দোলন করেছে, তাদেরকে সংগঠিত হতে হবে। কারণ এই আন্দোলন এবং অভ্যুত্থানের প্রকৃত স্পিরিট, আকাঙ্ক্ষা তারাই ধারণ করে। ফলত বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ আমরা বলছি, সেটাকে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হলে, বাস্তবায়ন করতে হলে এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকেই রাষ্ট্রের চালিকা শক্তি হতে হবে। ফলে সেজন্য আমরা অভ্যুত্থানের সময় হয়তো সুসংগঠিত ছিলাম না, এখন আমাদের উচিত আসলে সুসংগঠিত হওয়া এবং আন্দোলনকে প্রকৃতভাবে ধারণ করা এবং সরকার, রাষ্ট্র এবং সমাজকে সেই পথেই পরিচালিত করা, এবং সরকার, রাষ্ট্র সেইভাবে পরিচালিত হতে বাধ্য। কারণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা এই নতুন সরকার এবং নতুন রাষ্ট্র কিন্তু আসলে পেয়েছি। আর যারা গ্রাফিতির বিষয়ে আমি বলবো যে যখন গ্রাফিতিগুলো হচ্ছিল, আমরা তো তখন ডিবি অফিসে, এবং গ্রাফিতিটা আসলে আমরা মানে কেন গ্রাফিতির এত নেসেসিটি আসলে তৈরি হইলো, কারণ মানুষ রাস্তায় নামতে পারছিল না, কারফিউ এবং নানা কারণে মানুষ মিছিল করতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না। ফলে সে তার কথাগুলো ছড়িয়ে দিয়েছে দেওয়ালে দেওয়ালে। বাংলাদেশের প্রতিটি দেওয়াল এই অভ্যুত্থানের সাক্ষী। তো সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো আমরা অবশ্যই সংরক্ষিত করব, এটা আমাদের দায়িত্ব। এবং সেইখান থেকেই কিন্তু নতুন বাংলাদেশের মর্মকথা বেরিয়ে আসবে। আমরা নতুন সংবিধানের কথা বলছি, সংবিধান তো বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে গেছে। এই ছাত্র জনতা তার মনের কথা, সংবিধান তো আমরা এটাই বলি যে জনগণের অভিপ্রায়, ইচ্ছা, তার একটা প্রতিফলন আমরা লিপিবদ্ধ করি। তো সেই লিপি তো বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে এই গ্রাফিতির মাধ্যমে লেখা হয়ে গেছে যে বাংলাদেশের ছাত্ররা, কিশোররা, জনগণ আসলে কি চায়, কেমন রাষ্ট্র দেখতে চায়। ফলে আমাদের সামনের দিকে তাকাতে হলে, নতুন বাংলাদেশকে গড়তে হলে এই দেওয়ালে দেওয়ালেই আমাদের ফিরে যেতে হবে। এই অভ্যুত্থানের ভাষা, মর্মকথাগুলোকে আমাদের সেখান থেকে উদ্ধার করতে হবে। এবং সেই গ্রাফিতি আমরা প্রথমে তো সবাই ফেসবুকে লাল রং ছড়িয়ে দিলাম, যে কালো রঙের বিপরীতে আমরা লাল রং, বিপ্লবের লাল রংকে ছড়িয়ে দিলাম। এবং গ্রাফিতির মাধ্যমে আমরা আমাদের কারফিউ বা অন্যান্য নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যখন আমাদের কথা, মুখ চেপে ধরা হচ্ছিল, তখন আমরা দেওয়ালে দেওয়ালে আমাদের মুখের কথা আমরা ছড়িয়ে দিলাম যে আমরা পরাধীন থাকবো না, আমরা স্বাধীন হতে চাই। ফলে সেই স্বাধীনতা আমাদের অব্যাহত থাকবে। এবং এই যে গ্রাফিতি যারা সংরক্ষণ করছেন, তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সেই গ্রাফিতির কাছেই বারবার ফিরে যেতে হবে। এবং এটি শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্ববাসী আসলে এই অভ্যুত্থানকে বুঝতে চাচ্ছে, অভ্যুত্থানের ভাষাকে বুঝতে চাচ্ছে। কিন্তু আমাদের আসলে বুদ্ধিজীবী বলেন বা যারাই বলেন, তারা আসলে এটাকে ব্যাখ্যা করতে পারতেছেন। আন্তর্জাতিকভাবেও তারা এটাকে বিশ্লেষণ করতে পারছে না, কারণ তারা এই অভ্যুত্থানের সাথে ছিল না। অভ্যুত্থানের সাথে যারা ছিল, তাদের ভাষা বুঝতে হলে সেই দেওয়ালের কাছে যেতে হবে। সেই ভাষাগুলোকে আমাদের পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা একটি অভিনব একটি অভ্যুত্থান হয়েছে, যেটাকে বিপ্লবের মর্যাদা দেওয়া হচ্ছে, যেটা আমাকে বলতেছি জেনজি, যে যারা ইন্টারনেট চালায়, এই যে জেনারেশন, যাদেরকে কখনো ভাবা হয়নি যে তারা দেশের জন্য কিছু করতে পারবে, তারা গঠনমূলক কিছু করতে পারবে, তারা জীবন দিতে পারবে, আত্মত্যাগ করতে পারবে। তারা কিন্তু ওই পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবী পুরা দেখেছে যে এই জেনারেশন, এই যে প্রজন্ম, যাদেরকে আমরা ভোগবাদী হিসেবে ভেবেছি, ক্যারিয়ারিস্টিক হিসেবে ভেবেছি, এবং যারা স্বার্থবাদী হিসেবে মানুষ ভেবেছে, জাস্ট তারা শুধু নিজের কথাই ভাবে, তারা অ্যাপলিটিক্যাল, তাদের কাছে সমাজ, রাষ্ট্র গুরুত্বপূর্ণ নয়। তো এই জেনারেশন কিন্তু পৃথিবীতে এই প্রথম দেখালো, এই ইন্টারনেট চালানো জেনারেশন, যে সে জীবন দিতে পরোয়া করে না। ফলে পুরা পৃথিবী আজ অনুপ্রাণিত যে তারা যদি জীবন দিতে পারে, নতুন রাষ্ট্র সমাজের স্বপ্ন দেখতে পারে, আমরাও দেখতে পারবো। দেশে দেশে কিন্তু এই বিপ্লব, এই অভ্যুত্থান আসলে ছড়িয়ে গেছে। এখন সবাই দেখছে বাংলাদেশে এখন কি হয়, সামনে কি হয়। এই যে এত মানুষ রক্ত দিল, এর বিনিময়ে আসলে আমরা কি পেলাম। এতদিন আমরা ভেঙেছি, এখন আমাদের গঠন করার সময়। ফলত আমাদেরকে পুরো পৃথিবীকে কিন্তু সেই জিনিসটিও দেখাতে হবে, আমরা তরুণরা কেবল ভাঙতে পারি না, আমরা গড়তেও পারি। ফলে সেই রকম আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণদের নেতৃত্বের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে আমরা পৃথিবীকে আরেকবার দেখিয়ে দিব যে আমাদের প্রজন্ম, আমাদের যে অভ্যুত্থান, সেটি সম্পূর্ণভাবে সফল হবে। সবাইকে ধন্যবাদ।